আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই ঘরেই অবস্থান করছো। করোনার এই দুর্যোগকালীন আসলে ভালো থাকার কথা নয়, তবু যেহেতু ভবিষ্যতের হাল তোমাদেরকেই ধরতে হবে, কাজেই তোমাদেরকে প্রতিটি সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তো করোনা তোমাদের পড়াশোনার যতটুকু ক্ষতি করেছে, আমরা চেষ্টা করছি সেই ক্ষতি অনলাইন ক্লাসের মাধ্যমে পুষিয়ে নেওয়ার জন্য। তো সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই লক্ষ্মীপুর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাহবুবুল করিম স্যার মহোদয়কে, যার সরাসরি তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আরও দুইজন প্রিয় স্যার রয়েছেন, যাদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের অনলাইন ক্লাস সার্থক হতে চলেছে। সেই প্রিয় দুজন স্যার হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব গিয়াসউদ্দিন আহমদ ভুইয়া স্যার এবং পদার্থবিজ্ঞানের প্রভাষক জনাব মোহাম্মদ ফিরোজ আলম স্যার। আমি স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের অর্থায়ন বিষয়ে আলোচনা করব। তো অর্থায়ন নিয়ে তোমাদের সরাসরি একটা ক্লাস হয়েছে, যেখানে অর্থায়নের কিছু পরিচিতি তুলে ধরা হয়েছে। আমরা সেখান থেকে শুরু করে অর্থায়নের বাকি অংশ আমরা আলোচনা করব। তো অর্থায়ন সম্পর্কে তোমরা কি জানতে পেরেছ? অর্থায়নকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফিনান্স। তো এটি হলো ম্যানেজমেন্ট অফ মানি, অর্থের ব্যবস্থাপনা। অর্থাৎ একজন ব্যক্তি, ব্যবসায় খাত কিংবা সরকার তার অর্থ উপার্জন বা অর্থের আয় কিংবা অর্থের সংগ্রহ কিভাবে হবে এবং কিভাবে এর ব্যবহার নিশ্চিত হবে, এর যে কার্যপ্রণালী, এই কার্যপ্রণালীকে বলা হয় তাকে অর্থায়ন। তো আমরা অর্থায়ন একটু খেয়াল করি। অর্থায়ন যদি ভাগ করা হয় তাহলে দুভাগে বিভক্ত হবে। একটি হলো, অর্থায়নকে আমরা দুভাগে বিভক্ত করব। একভাবে রাখব সরকারি অর্থায়ন, আরেকটি হলো বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়ন আবার দু ধরনের। বেসরকারি অর্থায়নের মধ্যে একটি হলো ব্যক্তিগত অর্থায়ন, আর অন্যটি হলো ব্যবসায় অর্থায়ন। আমার হোয়াইট বোর্ডটা ছোট, যার কারণে তোমাদের লেখা দেখতে একটু সমস্যা হবে। তো তোমরা ক্লাসগুলো আমাদের অনলাইন পেজ কিংবা আমাদের কলেজে পেজ রয়েছে, সেই পেজে রেকর্ড থাকবে। পরবর্তীতে যদি বর্তমানে অস্পষ্টতা রয়ে যায়, সেগুলো পরে যদি আবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো বলছিলাম প্রিয় শিক্ষার্থীরা, যে অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়ন বলা হলো যে দু ধরনের, সরকারি অর্থায়ন এবং বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়ন দু ধরনের, একটা হলো ব্যক্তিগত আর একটি হলো ব্যবসায় অর্থায়ন। তো অর্থায়নের ক্লাসিফিকেশনের পরে আমরা আসব অর্থায়নের উৎস নিয়ে। তো অর্থায়নের উৎসতেও আমরা অর্থায়নকে দুভাগে ভাগ করব। প্রথমে অর্থায়নের উৎসতে দেখাবো সরকারি অর্থায়ন আবারও, আর এটা আবারও বেসরকারি অর্থায়ন আগের মতোই। বেসরকারি অর্থায়নকে আমরা আবার দুভাগে ভাগ করব। আগে আমরা যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই
ব্যক্তিগত অর্থায়ন, আরেকটি হলো ব্যবসায় অর্থায়ন। সরকারি অর্থায়ন আবার দুভাগে বিভক্ত, একটি হলো অভ্যন্তরীণ অর্থায়ন, অন্যটি হলো আন্তর্জাতিক অর্থায়ন। তো অর্থায়নের উৎস কি? অর্থায়নের উৎস হলো অর্থগুলো কোথা থেকে সংগৃহীত হয়। তো সরকারি অর্থায়নের অর্থ সংগৃহীত হয় অভ্যন্তরীণ উৎস থেকে, আন্তর্জাতিক উৎস থেকে। অভ্যন্তরীণ উৎস যেমন বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, সরকারি রাজস্ব আয় রয়েছে, তারপর সরকারের বিভিন্ন জরিমানা রয়েছে। তেমনিভাবে আন্তর্জাতিক অর্থায়ন, সেগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ঋণ, অনুদান, পণ্য সাহায্য ইত্যাদি। তো সরকারি অর্থায়নরে বলা হয় পাবলিক ফাইন্যান্স। এই পাবলিক ফাইন্যান্স হলো সরকারি অর্থ ব্যবস্থা। আমরা তোমাদের দ্বিতীয় পত্রের মধ্যেই আরেকটি চ্যাপ্টার রয়েছে সরকারি অর্থায়ন নিয়ে, সেখানে পাবলিক ফাইন্যান্স কিংবা সরকারি অর্থায়ন নিয়ে আলোচনা করা হবে। সুতরাং আমরা এখানে পাবলিক ফাইন্যান্স অথবা সরকারি অর্থায়নকে এখানে আমরা আলোচনা করব না, এটা এখানে স্কিপ করে যাব। আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো বেসরকারি অর্থায়ন নিয়ে। তো বেসরকারি অর্থায়নের সোর্স বা উৎস কি? একটা হলো ব্যক্তিগত, অন্যটি হলো ব্যবসায় অর্থায়ন। তো ব্যক্তিগত অর্থায়নের উৎস যেমন আমরা যদি দেখি, ব্যক্তিগত অর্থায়নের উৎস হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্য, তারপর হলো বাণিজ্যিক ব্যাংক, আবার এনজিও সংস্থা। এগুলো হলো ব্যক্তিগত অর্থায়নের উৎস। তো তোমরা তালিকাটা একটু লিখে নিতে পারো যে ব্যক্তিগত অর্থায়নের উৎস হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপর হলো এনজিও, তারপর হলো মহাজন ইত্যাদি। এগুলো হলো ব্যক্তিগত অর্থায়নের উৎস। এবার আমরা যেটি দেখব সেটি হলো যে ব্যবসায় অর্থায়নের উৎস কি। তো ব্যবসায় অর্থায়নের উৎস হলো বাণিজ্যিক ব্যাংক, ব্যবসায় অর্থায়নের উৎস হলো বাণিজ্যিক ব্যাংক, আবারও আসতে পারে বিনিয়োগ সংস্থা বা বিশেষায়িত ব্যাংক, বিনিয়োগ প্রতিষ্ঠান আমরা লিখতে পারি। আবার আমরা দেখব যে বীমা কোম্পানি, বীমা কোম্পানি ব্যক্তিগত অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার হয়, আবার অনেক সময় ব্যবসা অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার হয়। যেমনইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসা অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার হয়, আবার ব্যক্তিগত অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার হতে পারে। শেয়ার মার্কেট ইত্যাদি। আমরা জানি যে অনলাইন ক্লাস নেওয়ার মাধ্যমে তোমাদেরকে আমরা যে সরাসরি ক্লাস আমরা নিয়ে থাকতাম, সেই পরিমাণ সার্ভিস এবং সেই পরিমাণ ক্লাসের ইফিসিয়েন্সি হয়তো দেখানো সম্ভব হবে না। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে তোমাদের ক্ষতিটুকু মিনিমাইজ করা যায়। তো বলছিলাম ব্যবসায় অর্থায়নের উৎস এই বিষয়গুলো রয়েছে। এছাড়া আরও আমরা লিখতে পারি যে অবন্টিত মুনাফা, কোম্পানির অবন্টিত মুনাফাও ব্যবসা অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এবার দেখব যে এটা হলো একটা ক্লাসিফিকেশন, যে ব্যবসায় অর্থায়নের উৎস আর একটা হলো ব্যক্তিগত অর্থায়নের উৎস। এখন অর্থায়নের উৎসকে আমরা আরেকটি ক্লাসিফিকেশনে দেখাবো যে
সেটি আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হিসেবে দেখাবো। তো আমরা জানি যে এখানে কিছু বিষয় রয়েছে, যেমন শেয়ার মার্কেট, তারপর হলো বিনিয়োগ প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অবন্টিত মুনাফা, এগুলো যদি উৎস হয়ে থাকে, এগুলো ছাড়াও আরও উৎস রয়েছে, যেমন বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক থেকে আমরা ব্যক্তিগত অর্থায়নী বলি আর ব্যবসায় অর্থায়নী বলি। উৎস হিসেবে যখন ব্যবহার হবে তখন এগুলো প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে ব্যবহার হতে পারে এবং ঋণ হিসেবে অর্থায়নের ঋণ উৎস হিসেবে ব্যবহার হতে পারে। তো আমরা এখন অর্থায়নের উৎসকে দুভাগে দেখাবো। ঋণ হিসেবে অর্থায়ন। ঋণ হিসেবে যদি অর্থায়ন আমরা দেখি, তে অর্থায়ন ঋণের উৎস হলো তোমার দুটি। এখানে নতুন করে শিখতে হবে না, শুধু যদি পরীক্ষায় আসে যে তোমার ব্যক্তিগত অর্থায়নের উৎস কি, কোনটি, ব্যবসায় অর্থায়নের উৎস কি, তেমনিভাবে আবার আসতেও পারে যে আনুষ্ঠানিক ঋণের আনুষ্ঠানিক উৎস কি, ঋণের অনানুষ্ঠানিক উৎস কি, সেই বিষয়টা যাতে সহজে তোমরা ক্যাপচার করতে পারো, ধারণ করতে পারো, এই জন্য আমরা আবার নতুনভাবে দেখাচ্ছি অর্থায়নের উৎসের ক্লাসিফিকেশন। তো ঋণের উৎস আমরা দেখাবো যে দু ধরনের, একটি হলো আনুষ্ঠানিক উৎস, অন্যটি হলো অনানুষ্ঠানিক উৎস। এখন ইচ্ছা করলে তোমরা নিজেরাই আনুষ্ঠানিক উৎস অনানুষ্ঠানিক উৎস এগুলো লিখে নিতে পারবে। এই আগে যেগুলো লেখা হয়েছে সেগুলো থেকে তোমরা এখানে নিয়ে আসতে পারো। যেমন আনুষ্ঠানিক উৎস কি? আনুষ্ঠানিক উৎস হলো ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তারপর বিশেষায়িত ব্যাংক, তারপর এনজিও সংস্থা, এভাবে তোমার সমবায় সমিতি, সরকারের অনুমোদিত ঋণ প্রদানকারী সংস্থা ইত্যাদি, এগুলো হলো তোমার আনুষ্ঠানিক উৎস। আর অনানুষ্ঠানিক উৎস হলো ওই যে আমরা ব্যক্তিগতর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হলো অনানুষ্ঠানিক উৎস হিসেবে ব্যবহার হয়ে থাকে, যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপর পাড়া প্রতিবেশী, তারপর নিজের তহবিল, ভবিষ্যৎ তহবিলের যে টাকা অর্থ, নিজের সঞ্চয়, এগুলো হলো অনানুষ্ঠানিক উৎস। তো গেল অর্থায়নের উৎস হিসেবে আরও একটি প্রকার। এবার আমরা দেখব যে অর্থায়নের উৎস হিসেবে আরও একটি প্রকার রয়েছে, সেটিকে আমরা এইভাবে ভাগ করব। একটু খেয়াল করি আমরা সবাই। অর্থায়নের উৎস আবার দু ধরনের। আমরা এটাকে লিখতে পারি, একটাকে লিখতে পারি মূলধনী বাজার, আর একটাকে লিখতে পারি অর্থ বাজার। তো অর্থায়নের উৎস হিসেবে এই দুইটা মাধ্যম খুব ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। আমরা এতদিন পণ্য বাজার নিয়ে তোমাদেরকে ক্লাস নিয়েছি। পণ্য বাজারের মধ্যে চাহিদা, যোগান, তারপর উপযোগ, স্থিতিস্থাপকতা, এগুলো এবং বাজার, এগুলো আলোচনা করা হয়ে থাকে। তো বাজার সাধারণত তোমার তিন ধরনের আমরা ভাগ করতে পারি। একটা হলো তোমার প্রোডাক্ট মার্কেট বা পণ্য বাজার, আর অন্যটি হলো তোমার ক্যাপিটাল মার্কেট বা মূলধনী বাজার। আবার আরেকটি রয়েছে, সেটা হলো মানি মার্কেট অথবা তোমার অর্থ বাজার। তো মূলধনী বাজার হলো যে বাজারে দীর্ঘ সময়ের জন্য ঋণের আদান প্রদান এবং ঋণের কেনাবেচা হয়ে থাকে। মূলধনী বাজার হলো যে বাজারে দীর্ঘকালীন ঋণের কেনাবেচা হয়, এটিকে বলা হয় মূলধনী বাজার। আর
অর্থবাজার হলো যে বাজারে স্বল্পকালীন ঋণের কেনাবেচা হয়। যে বাজারে স্বল্পকালীন ঋণের কেনাবেচা হয় অর্থবাজার। অর্থবাজারের উদাহরণ হলো যেমন বাণিজ্যিক ব্যাংক, এনজিও সংস্থা, এগুলো হলো অর্থবাজারের উদাহরণ। আর মূলধনী বাজারের উদাহরণ হলো যেমন শেয়ার মার্কেট। এখানে শেয়ার কেনাবেচা হয় দীর্ঘকালীন সময়ের জন্য, দীর্ঘকালীন ঋণের কেনাবেচা হয়ে থাকে। তো অর্থবাজার নিয়ে আমরা তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের মধ্যে অর্থবাজার বা মানি মার্কেট নিয়ে আরেকটি চ্যাপ্টার রয়েছে, সেটি ডিটেলস ওখানে আলোচনা হবে। মূলধনী বাজার নিয়ে আমরা এবার আলোচনা করতে পারি। মূলধনী বাজার তো বলতে প্রথমেই বলা হয়েছে, মূলধনী বাজার বলতে বোঝানো হয় সাধারণত শেয়ার মার্কেট, ডিবেঞ্চার বা বন্ড মার্কেটকে। এর আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঋণের যে আনুষ্ঠানিক উৎস, অনানুষ্ঠানিক উৎস দেখেছি, সেগুলোর যে তালিকা এবং অর্থায়নের যে আরও যে দুটি উৎস রয়েছে, ব্যক্তিগত এবং ব্যবসায় অর্থায়ন, এগুলোর যে তালিকা, এই তালিকাগুলোর মধ্যে যে প্রতিষ্ঠান বা সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন একটি রয়েছে এনজিও সংস্থা। হ্যাঁ, আমরা জানি এনজিওর কার্যক্রম কি। সাধারণত এনজিওগুলো ক্ষুদ্র ঋণ তারা প্রোভাইড করে থাকে, ঋণ দিয়ে থাকে স্বল্প সময়ের জন্য, কিস্তি হিসেবে সাধারণ মানুষদেরকে দিয়ে থাকে এবং প্রতি মাসে অথবা কিছুদিন পর পর সেটি তোলা হয়। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে ক্ষুদ্র ঋণ সংস্থা বা এনজিওর পরিচিতি দাও। তো বাংলাদেশের মধ্যে যে উল্লেখযোগ্য এনজিও সংস্থাগুলো রয়েছে, সেই উল্লেখযোগ্য এনজিও সংস্থাগুলোর কিছুর পরিচিতি তোমরা বই থেকে একটু জেনে নিবে। যেমন গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাক, বীজ, প্রশিকা ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলো হলো মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে তোমরা একটু পরিচিতি জেনে নিবে। তো বলছিলাম যে তালিকাগুলো রয়েছে, সেই তালিকাগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে মহাজন এটা অর্থায়নের কোন উৎস হিসেবে ব্যবহার হয়ে থাকে। তখন আমরা উত্তরে বলবো মহাজন এটা হলো, একদিকে অপশনে যা থাকে সেটির উপর নির্ভর করবে। আর যদি লিখতে হয় তাহলে আমরা এটি লিখতে পারবো এটা অনানুষ্ঠানিক উৎস, আত্মীয় স্বজন অনানুষ্ঠানিক উৎস, আবার এগুলো ব্যক্তিগত অর্থায়নের উৎস। তো মূলধনী বাজার হলো যে বাজারে দীর্ঘকালীন ঋণের কেনাবেচা হয়। আমরা উদাহরণ হিসেবে বললাম যে মূলধনী বাজারের উদাহরণ হলো তোমার মূলধনী বাজারের উদাহরণ হলো শেয়ার মার্কেট, ডিবেঞ্চার, বন্ড মার্কেট ইত্যাদি। শেয়ার মার্কেট নিয়ে আমি এবার তোমাদের সামনে তুলে ধরব। অর্থায়নের যে উল্লেখযোগ্য কতগুলো উৎস রয়েছে, এর মধ্যে শেয়ার মার্কেট হলো অন্যতম। কারণ কোনো কোম্পানি যখন বেশি পরিমাণ মূলধনের প্রয়োজন পড়ে, তখন তারা পাবলিকের কাছ থেকে শেয়ার মার্কেটের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে অথবা অর্থের যোগান দিয়ে থাকে। তো আমি জানি তোমাদের অনেকেরই আগ্রহ রয়েছে শেয়ার মার্কেট বিষয়ে, কারণ ঘরে বসেই এই ব্যবসা করা যায়। তো আজকে আমরা কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যায় সেটা নিয়ে কথা বলবো। তারপর শেয়ার মার্কেটের মাধ্যমে কিভাবে অর্থের যোগান দিয়ে থাকে বা অর্থায়ন হয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব শেয়ার মার্কেট অর্থায়নের উৎস কিভাবে। আমরা জানি কোনো কোম্পানি যখন পরিচালিত হয় তখন তার পরিচালনা ব্যয় থাকে, তার প্রশাসনিক ব্যয় থাকে, কোম্পানির সম্প্রসারণের জন্য ব্যয় থাকে, বৃহদায়তন উৎপাদনের জন্য ব্যয়ের এবং অধিক ক্যাপিটালের প্রয়োজন হয়ে থাকে। তখন তারা পাবলিকের কাছ থেকে শেয়ার মার্কেটের মাধ্যমে অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে কোম্পানির অর্থায়নের ক্ষেত্রে তোমার শেয়ার মার্কেট অনবদ্য ভূমিকা পালন করে। তো শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট হলো স্টক মার্কেট। শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটের মধ্যে কোনো পার্থক্য নেই।
শেয়ার মার্কেট যা স্টক মার্কেট তাই। শেয়ার মার্কেটের সাথে কিছু পরিচিত ওয়ার্ড তোমরা নিশ্চয়ই জানো, যে প্রাইমারি শেয়ার, সেকেন্ডারি শেয়ার, তারপর হলো তোমার রাইট শেয়ার, তারপর হলো বোনাস শেয়ার, সিকিউরিটি হাউস, হ্যাঁ, তারপর হলো ব্রোকারেজ হাউস, আইপিও, বিও অ্যাকাউন্ট, এগুলো তোমরা নাম শুনে থাকবে। যখন তোমরা টিভি নিউজের স্ক্রল দেখো তখন দেখবে যে কোম্পানির প্রাইস, শেয়ারের মূল্য তোমার কোনোটার বাড়ছে, কোনোটার কমছে, এবং শেয়ার বাজার নিয়ে তুলপাড় আলোচনা হয়ে থাকে। নিউজ যখন পত্রিকা পড়ে সেখানে দেখবে অর্থবাজার নিয়ে একটা পেজ থাকে। তো তোমরা আগ্রহ আমরা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করব। তো প্রথমেই জেনে নিই যে শেয়ার মার্কেট কি। শেয়ার মার্কেট হলো যে মার্কেটে কোম্পানির শেয়ারের কেনাবেচা হয়। তো শেয়ার কি? শেয়ার হলো একটি কোম্পানির অনন্ত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ রয়েছে সেই অংশকে বলা হয় এক একটি শেয়ার। তো শেয়ারের প্রকারভেদ এর আগে বলিনি, বাংলাদেশে শেয়ার মার্কেট রয়েছে দুটি, একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, অন্যটি হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে তোমার প্রায় 750টির মতো কোম্পানি রয়েছে, যারা বিভিন্ন সময়ে তালিকাভুক্ত হয়ে পাবলিকের কাছ থেকে মূলধন বা অর্থ সংগ্রহ করেছে। 1954 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয়, বর্তমান পর্যন্ত এটি বাংলাদেশের প্রধান শেয়ার বাজার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যিনি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন ওনাকে বলা হয়ে থাকে শেয়ার হোল্ডার। তো আমরা শেয়ার মার্কেটের ক্লাসিফিকেশন দেখব। একটিকে বলা হয় প্রাইমারি মার্কেট, আর অন্যটিকে বলা হয় মাধ্যমিক অথবা সেকেন্ডারি মার্কেট। তো এটা আবার অনেক সময় তোমাদের প্রশ্ন থাকতে পারে যে শেয়ার মার্কেট যদি দু ধরনের হয়ে থাকে, শেয়ার কত ধরনের? শেয়ারকেও আবার দু ধরনের প্রধানত ভাগ করা হয়, একটা হলো প্রাইমারি শেয়ার আর একটা হলো মাধ্যমিক শেয়ার। তো এই ক্ষেত্রে শেয়ার মার্কেট এবং শেয়ারের যে প্রধান প্রকার এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট কাকে বলে, অথবা প্রাইমারি শেয়ার অথবা সেকেন্ডারি শেয়ার কাকে বলে? তো কোম্পানি যখন সরাসরি গ্রাহকের কাছ থেকে তোমার শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে, তখন যে শেয়ার সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করা হয় সেটাকে বলা হয় প্রাইমারি শেয়ার। আর প্রাইমারি শেয়ার যখন অপর কোনো গ্রাহকের কাছে বা বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হয়, অথবা দ্বিতীয় বিনিয়োগকারী যখন তৃতীয় কোনো বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রি করে, তখন এই যে বাজারে এই লেনদেন হয় সেটাকে বলা হয় মাধ্যমিক শেয়ার। তো আমরা এবার জানবো যে প্রাইমারি শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য কি। এটা পরীক্ষার মধ্যে খুব বেশি বেশি আসে। প্রাইমারি শেয়ার মাধ্যমিক শেয়ারের পার্থক্য। প্রাইমারি শেয়ার মাধ্যমিক শেয়ার অনেকগুলো পার্থক্য রয়েছে, তো বোর্ডে লিখে আসলে শেষ করা যাবে না। তো আমি উল্লেখযোগ্য কয়েকটি বলছি। প্রথমেই বললাম যে বাজারে প্রথম যে শেয়ার ছাড়া হয় সেটাকে বলা হয় প্রাইমারি শেয়ার। বাজারে প্রথম যে শেয়ার ছাড়া হয় সেটি প্রাথমিক শেয়ার। আর প্রাথমিক শেয়ার
যে বাজারে বিক্রি হয় তাকে বলা হয় মাধ্যমিক শেয়ার। এভাবে অনেকগুলো পার্থক্য রয়েছে, তোমরা আমার ভিডিওটি খেয়াল করবে, পরবর্তীতে তোমরা সেটা আরও তুলে নিবে। যেমন এগুলোর মধ্যে আরও যে পার্থক্য রয়েছে, প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম থাকে আর সেকেন্ডারি বাজারে বা মাধ্যমিক শেয়ারে ঝুঁকি বেশি থাকে। তারপর হলো প্রাইমারি শেয়ারের ক্ষেত্রে তোমার একজন বিও অ্যাকাউন্টধারী বা বিও হিসাবধারী যে কোনো ব্যক্তি প্রাইমারি শেয়ারে আবেদন করতে পারে, কেবল কেনার বিষয়টা নিশ্চিত করতে পারে না। কিন্তু মাধ্যমিক শেয়ারে বা মাধ্যমিক সেকেন্ডারি মার্কেটে একজন বিও হিসাবধারী ব্যক্তি বা বিনিয়োগকারী শেয়ার কিনতে পারে, টাকা থাকলে কিনতে পারে। তারপর হলো তোমার বিও হিসাবধারী প্রাইমারি শেয়ারের ক্ষেত্রে তোমার তার প্রাথমিক যে মূল্য নির্ধারণ করা থাকে সেই মূল্যের মাধ্যমে প্রাইমারি শেয়ার কিনে থাকে। কিন্তু মাধ্যমিক শেয়ার প্রাইমারি দামে যেটা বিক্রি হয় সেই দামে মাধ্যমিক শেয়ার বিক্রি হয় না, বরং বাজার মূল্যে বিক্রিত হয়। সাধারণত বাজার মূল্যকে বলা হয় মার্কেট ভ্যালু এবং প্রাইমারি শেয়ারের যে মূল্য সেটিকে বলা হয়, যে মূল্য দিয়ে কাস্টমার বা গ্রাহক কিনে থাকে সেটিকে বলা হয় ফেস ভ্যালু। তারপর প্রাইমারি শেয়ারের ক্ষেত্রে তোমার অনেক সময় লটারির আশ্রয় নিতে হয় প্রাইমারি শেয়ারগুলো বিক্রি করার জন্য, কারণ প্রাইমারি শেয়ারের সংখ্যার তুলনায় তোমার বিনিয়োগকারীর সংখ্যা আরও বেশি থাকে, কাজেই স্বাভাবিকভাবে লটারির আশ্রয় নিতে হয়। কিন্তু মাধ্যমিক শেয়ারের ক্ষেত্রে এমনটি নয়, লটারির এরকম কোনো নিয়মকানুন নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে প্রাইমারি শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের ক্লাসিফিকেশন এবং তাদের পার্থক্যগুলো তুলে ধরা আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিবে। আমরা এবার শেয়ারের আরও কিছু ক্লাসিফিকেশন দেখব। শেয়ারের আরও যে কিছু ক্লাসিফিকেশন আছে এর মধ্যে একটি হলো যেমন প্রিফারেন্স শেয়ার, আরেকটি হলো তোমার বোনাস শেয়ার, আরেকটি হলো তোমার রাইট শেয়ার। এই তিনটি হলো যিনি শেয়ার হোল্ডার, কোনো নির্দিষ্ট কোম্পানির শেয়ার যিনি কিনে রেখেছেন ওনাকে বলা হচ্ছে শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডার বিভিন্ন সময়ে বা বাৎসরিক হিসেবে যে সুবিধা পেয়ে থাকেন সেই সুবিধার এক একটি নাম হলো তোমার, একটা হলো প্রিফারেন্স শেয়ার, একটি হলো বোনাস শেয়ার আর একটি হলো রাইট শেয়ার। প্রিফারেন্স শেয়ার হলো যে শেয়ার হোল্ডার একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট হারে উনি লাভ পেয়ে থাকেন বা লভ্যাংশ পেয়ে থাকেন, এটি হলো প্রিফারেন্স শেয়ার। বোনাস শেয়ার হলো তোমার যিনি বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার, সেই শেয়ার হোল্ডারে যদি নগদ অর্থ লভ্যাংশ হিসেবে না দিয়ে বরং একটি কোম্পানি বছর শেষে যে লাভ করলো এই লাভটা রেখে দিয়ে মূলধন হিসেবে কাজে লাগাবে, পরবর্তীতে উৎপাদন কাজে বা বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগাবে। এই ক্ষেত্রে তোমার বিনিয়োগকারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, এর মধ্যে একটি হলো বোনাস শেয়ার। বোনাস শেয়ার হলো যদি কেউ কোনো কোম্পানির ধরা যাক 100টি শেয়ারের মালিক, তাহলে তাকে আরও 10টি শেয়ার বোনাস দেওয়া হবে লভ্যাংশ হিসেবে, এমন যদি হয় তাহলে সেটি হলো বোনাস শেয়ার। রাইট শেয়ার হলো এক ধরনের লভ্যাংশ দেওয়া, সেটি হলো যে কোনো বিনিয়োগকারীকে যখন তোমার কম মূল্যে শেয়ার কেনার সুযোগ দেওয়া হয়, হ্যাঁ, সেটি হলো তোমার রাইট শেয়ার। তাহলে এই তিনটেই দেখা যাচ্ছে বিনিয়োগকারীর
লভ্যাংশের অংশ হিসেবে পেয়ে থাকে। আর যদি এই শেয়ার সিস্টেম ছাড়া তোমার বিনিয়োগকারীকে সুবিধা দেওয়া হয়ে থাকে বা লভ্যাংশ দেওয়া হয়ে থাকে, সেটিকে বলা হয় ডিভিডেন্ড। ডিভিডেন্ড ডিভিডেন্ড হলো নগদ অর্থে লভ্যাংশ। ডিভিডেন্ড হলো নগদ অর্থে লভ্যাংশ। তাহলে এই চার প্রকারই আমরা বলতে পারি যে এগুলো হলো বিনিয়োগকারীর বা শেয়ার হোল্ডারের তোমার লভ্যাংশ। বিনিয়োগকারীর লভ্যাংশের ক্ষেত্রে এই টার্মগুলো ব্যবহার হয়। বিনিয়োগকারীর লভ্যাংশ। এবার আমরা দেখব শেয়ার মার্কেট সংশ্লিষ্ট অন্যান্য শব্দ। যেমন শেয়ার মার্কেট সংশ্লিষ্ট অন্যান্য শব্দগুলোর মধ্যে রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম যে এক হলো ব্রোকারেজ হাউস। ব্রোকারেজ হাউসের আরেকটা নাম হলো সিকিউরিটি হাউস। দুই হলো বিও হিসাব। তিন হলো আইপিও। চার হলো পাবলিক লিমিটেড কোম্পানি। তো এগুলো হলো শেয়ার মার্কেট বিষয়ক অন্যান্য শব্দ। আরো অনেক শব্দ রয়েছে যেগুলো আলোচনায় চলে গিয়েছে। তো ব্রোকারেজ হাউস বা সিকিউরিটি হাউস কি? ব্রোকারেজ হাউস বা সিকিউরিটি হাউস হলো যে এক ধরনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। তুমি বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার, তুমি যখন সিকিউরিটি মার্কেটে অথবা স্টক মার্কেটে লেনদেন করতে, কেনাবেচা করতে যাবে, তখন যে প্রতিষ্ঠান মধ্যস্থতা করবে সেই প্রতিষ্ঠানকে বলা হবে সিকিউরিটি হাউস বা ব্রোকারেজ হাউস। তারপর হলো বিও হিসাব বা বিও অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট কি? আমরা তো ব্যাংকে আমরা যে অ্যাকাউন্ট করে থাকি সেই অ্যাকাউন্টের নাম হলো সেভিংস অ্যাকাউন্ট অথবা তোমার বিভিন্ন নাম দেওয়া থাকে, কিন্তু বিও অ্যাকাউন্টের নাম তো কখনো শোনা যায়নি। মূলত তোমার সিকিউরিটি হাউসগুলোতে বা মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আলাদাভাবে লেনদেন করার জন্য শেয়ার বাজারে এক ধরনের অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্টগুলোকে বলা হয় বিও অ্যাকাউন্ট। একটা জেনারেল ব্যাংকিংয়ের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট লাগে, সেই অ্যাকাউন্টের বিপরীতে সাধারণত দুটি বিও অ্যাকাউন্ট খোলা যায়। তো বিও অ্যাকাউন্ট এর শব্দ অর্থ হলো, পূর্ণরূপ হলো বেনিফিশিয়ারি ওনার। আইপিও কি? আইপিও বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং হলো কোম্পানি যখন মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে তোমার পাবলিকের কাছ থেকে তারা মূলধন সংগ্রহ করতে চায়, তখন পাবলিকদেরকে যে অফার করে থাকে, শেয়ার কেনার জন্য যে অফার করে থাকে, সেই অফারটাকে বলা হয় আইপিও। পাবলিক লিমিটেড কোম্পানি কি? পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটি শব্দ তোমরা শুনেছ। পাবলিক লিমিটেড কোম্পানি হলো স্টক মার্কেটের মাধ্যমে যে সকল প্রতিষ্ঠান বা সংস্থা তোমার গ্রাহকের কাছ থেকে বা শেয়ার হোল্ডারের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে, সে সকল প্রতিষ্ঠানকে বলা হয়ে থাকে পাবলিক লিমিটেড কোম্পানি। যেমন সোনালী ব্যাংক লিমিটেড, এটা হলো একটা পাবলিক লিমিটেড কোম্পানি। গ্রামীণ ফোন লিমিটেড, এটা হলো একটা পাবলিক লিমিটেড কোম্পানি, কারণ এগুলো শেয়ার মার্কেট থেকে
তারা বিভিন্ন সময়ে মূলধন সংগ্রহ করেছে। আর এর বিপরীতে যে আরেকটি শব্দ রয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটা লিমিটেড কোম্পানি হতে পারে কিন্তু সেটি তোমার পাবলিক লিমিটেড কোম্পানি নয়, সেটি হলো ব্যক্তি উদ্যোগে, পাবলিকের সাথে কোনো সম্পর্ক নেই। উল্লেখযোগ্য কয়েকজন মানে শেয়ার হোল্ডারের মাধ্যমে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো যে একজন বিনিয়োগকারী হিসেবে তুমি কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে। তো এটার পদ্ধতি হলো, তোমাদের আগ্রহ মেটানোর জন্য আমি বলছি, যদি তুমি বিনিয়োগ করতে চাও তাহলে প্রথমে হলো তুমি দুই উপায়ে বিনিয়োগ করতে পারো। একটি হলো প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করতে পারো, অথবা তুমি সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করতে পারো, অথবা উভয়ই একসাথে উভয় মার্কেটেই বা উভয় শেয়ারের ক্ষেত্রেই বিনিয়োগ করতে পারো। তো যেই মার্কেটে যে শেয়ারের ক্ষেত্রেই তুমি বিনিয়োগ করো না কেন, তোমাকে একটা নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে আগাতে হবে। প্রথমে তোমার জেনারেল অ্যাকাউন্ট থাকতে হবে, যেগুলো আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোতে খুলে থাকি। এই ব্যাংক হিসাবের মাধ্যমে তুমি সিকিউরিটি হাউসের মাধ্যমে গিয়ে কিছু টাকা বা ফি প্রদানের মাধ্যমে তুমি সেখানে বিও অ্যাকাউন্ট খুলবে। বিও অ্যাকাউন্ট সাধারণত একটি জেনারেল হিসাবের বিপরীতে 2টি বা 3টি বিও হিসাব খোলা যায়। তো প্রতিটি বিও হিসাবের মাধ্যমে তুমি যদি প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করতে চাও, তাহলে প্রাইমারি মার্কেটে যখন কোনো কোম্পানি স্টক মার্কেটে তোমার অন্তর্ভুক্ত হয়, তখন তারা যে আইপিও ছাড়ে, সেই আইপিওতে তুমি আবেদন করবে। আবেদন করলে তারা মাসখানেকের মধ্যেই রেজাল্ট ঘোষণা করবে। সেই রেজাল্টে যদি তুমি মালিক হয়ে থাকো তাহলে তোমার নাম আসবে। নাম আসলে তুমি যে টাকা জমা দিবে, এটা বলে রাখা দরকার যে ওই শেয়ার কেনার জন্য যখন আবেদন চায় তখনই জেনারেল যে হিসাব রয়েছে সেই হিসাবের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতে হয়। তো মাসখানেক পরে যখন লটারি হয়, সেই লটারিতে যদি নাম আসে তাহলে টাকা রেখে দিবে, ওর মূলধন সংগ্রহ করে নেবে এবং তুমি শেয়ার হোল্ডার হয়ে গেলে। এটা হলো প্রাইমারি শেয়ার। আর তুমি যদি মালিক না হয়ে থাকো, লটারিতে তোমার নাম না আসে, তাহলে তোমার মাসখানেক পরেই তোমার যে বাণিজ্যিক ব্যাংকের যে হিসাব রয়েছে সেই হিসাবে তোমার আগে যে টাকা দিয়েছো সেই টাকা ফেরত চলে আসবে। তো প্রাইমারি মার্কেট হলো তোমার ভাগ্যজনিত ব্যাপার, যে তুমি শেয়ার কিনতে পারো নাও কিনতে পারো এবং ইচ্ছা করলেই কেনা জানা। আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে তোমার বিও হিসাবের মাধ্যমে তুমি এক হিসাব দিয়ে অনেকগুলো শেয়ার, কোটি কোটি টাকার বিজনেস করতে পারো, শেয়ার কিনতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে রাখবে, আমরা পরবর্তীতে এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসি যে অর্থায়নের উৎস হিসেবে বন্ড বা ঋণপত্র কি। বন্ড শব্দের অর্থ হলো ঋণপত্র। বিভিন্ন ধরনের বন্ড, আমরা বন্ডের নাম শুনে থাকি, যেমন প্রাইস বন্ড, জিরো কুপন বন্ড, কুপন বন্ড, বাংলা বন্ড, ইত্যাদি। তো বন্ড বলতে তোমার ঋণপত্রকে বোঝানো হয়। ঋণপত্র বলতে যে কোনো কোম্পানি শেয়ার নয়, বরং ঋণপত্র বা ঋণের দলিল এগুলো বিক্রি করার মাধ্যমে তোমার পাবলিকের কাছ থেকে তারা মূলধন সংগ্রহ করতে পারে। তো কিভাবে তারা এই কাজটা করে থাকে? এই কাজটা করে থাকে তারা নির্দিষ্ট একটা দলিল তৈরি করে, এই দলিলে ঋণের পরিমাণ, এর সুদের হারের পরিমাণ, তারপর তোমার টাইম পিরিয়ড, ঋণের পিরিয়ড, এগুলো উল্লেখ করা থাকে। তো এগুলো কাস্টমার বা গ্রাহকের বিনিয়োগকারীর কাছে থাকে, তারা এর বিপরীতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ান্তে সুদ পেয়ে থাকে। তো এই সিস্টেমটা কি বলা হয়? বন্ড মার্কেট। এবং যে দলিলটা তোমার কাছে থাকে সেটি হলো বন্ড। বাংলাদেশে একটি জনপ্রিয় বন্ড হলো প্রাইস বন্ড। তো বন্ডের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনে আমরা আসছি। এর আগে আমরা জেনে নিই যে বন্ড কারা ইস্যু করতে পারে। বন্ড সময়ে একটি কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান ইস্যু করতে পারে।
একটা লিমিটেড কোম্পানি ইস্যু করতে পারে, সরকার ইস্যু করতে পারে, একটি শহর কর্তৃপক্ষ ইস্যু করতে পারে। হ্যাঁ, ইস্যু করার মাধ্যমে তারা পাবলিকের কাছ থেকে ঋণ সংগ্রহ করতে পারে। ঋণ সংগ্রহের আমরা তো এর আগেই যে জানলাম যে ঋণ সংগ্রহের যে প্রক্রিয়া এবং এর যথাযথ ব্যবহার, এই ব্যবহার এবং ঋণ সংগ্রহের প্রক্রিয়া এগুলোই হলো তোমার অর্থায়ন। তো আমরা দেখব এবার যে বন্ডের প্রকারভেদ। বন্ডের প্রকারভেদ। বন্ডের প্রকারভেদ হলো অনেকগুলো, আমি উল্লেখযোগ্য কয়েকটি লিখলাম। জাঙ্ক বন্ড, কুপন বন্ড, তারপর জিরো কুপন বন্ড, তারপর হলো চিরস্থায়ী বন্ড, তেমনিভাবে তোমার এই বন্ডগুলো আমরা লিখলাম। আর সঞ্চয়পত্র যেটি, সেটিও এক ধরনের বন্ড। বাংলাদেশে অধিক জনপ্রিয় দুটি বন্ড হলো, একটি হলো প্রাইস বন্ড আর একটি হলো সঞ্চয়পত্র। তো তোমরা জেনে থাকবে যারা সরকারি চাকরিজীবী এবং যারা রিটায়ার্ডে গেছে ওনাদের অনেকেরই তোমার সঞ্চয়পত্র রয়েছে। তো সঞ্চয়পত্র হলো একটা দলিল, সে দলিলে তোমার সুদের হার উল্লেখ করা থাকে এবং নির্দিষ্ট সময়ে তারা এগুলো পেয়ে থাকে। তো জাঙ্ক বন্ড কি? জাঙ্ক বন্ড হলো যে বন্ডের রিস্ক বেশি। কুপন বন্ড কি? কুপন বন্ড হলো এমন একটি বন্ড বা এমন একটি ঋণপত্র যেই ঋণপত্রের মধ্যে তোমার সুদের হার উল্লেখ করা থাকে, ঋণের মেয়াদ উল্লেখ করা থাকে অথবা ডিসকাউন্ট উল্লেখ করা থাকে। জিরো কুপন বন্ড কি? জিরো কুপন বন্ড হলো যে এখানে সুদের হার উল্লেখ থাকে না, বরং ডিসকাউন্ট উল্লেখ করা থাকে। অর্থাৎ তুমি একটি ঋণপত্র কিনবে 90 টাকার বিনিময়ে, কিন্তু যখন এটা বিক্রি করবে বা 1 বছর পরে যখন এটা বিক্রি করবে তখন ওই কোম্পানি তোমার কাছ থেকে কিনে নেবে 100 টাকায়। তো এই ঋণপত্রগুলোকে বলা হয় থাকে তোমার বন্ড। তো বাংলাদেশের যে একটি বন্ড রয়েছে, এছাড়া আরও অনেক প্রকার রয়েছে, তো সময়ের স্বল্পতার কারণে হয়তো আমরা আর আগাবো না। প্রাইস বন্ড, প্রাইস বন্ড হলো 100 টাকার যে প্রাইস বন্ড, সেটি হলো তুমি যে টাকা দিয়ে প্রাইস বন্ডগুলো কিনবে, 3 মাস অন্তর অন্তর লটারি হবে, সেই লটারির মধ্যে 10,000 টাকা থেকে শুরু করে তোমার 6 টাকা পর্যন্ত তোমার লাভের সুযোগ রয়েছে। সেটি হলো যারা লটারিতে যাদের নাম আসে তারা এই সময়ে 100 টাকার বিনিময়ে 6 লক্ষ টাকা জেতার সুযোগ রয়েছে। এটি হলো আবার অন্য ধরনের একটি বিশেষ ধরনের বন্ড। আরেকটি বন্ডে তোমরা নাম শুনে থাকবে, সেটি হলো বাংলা বন্ড। বাংলা বন্ড কি? নাম শুনেছ নিশ্চয়ই, এটা নতুন ধরনের একটি বন্ড। এটি হলো বাংলাদেশ সরকার লন্ডনের স্টক মার্কেটে একটি বন্ড ছেড়েছে, সেটি হলো বাংলা বন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে বন্ডের মাধ্যমেও, ঋণপত্রের মাধ্যমেও অর্থায়ন সম্ভব এবং অর্থ গ্রহণ করা বা অর্থ কালেকশন করা সম্ভবপর হয়। এবার দেখব আমরা শেয়ার মার্কেট এবং শেয়ার এবং বন্ডের মধ্যে পার্থক্য কি? এটা একটি উল্লেখযোগ্য প্রশ্ন। শেয়ার এবং বন্ড এগুলোর মধ্যে পার্থক্য কি? আমরা দুইটিরই পরিচয় পেয়েছি, তো সেই পরিচয় থেকেই আমরা তুলে ধরব দুইটির মধ্যে যে পার্থক্য আছে। শেয়ার হলো কোম্পানির মালিকানা নির্দেশ করে, কোম্পানির মালিকানা নির্দেশ করে। আর বন্ড যেটি, সেটি মালিকানা নির্দেশ করে না, বরং ঋণের দলিল, দলিলপত্র।
শেয়ার হোল্ডাররা শেয়ারহোল্ডারগণ লভ্যাংশ পেয়ে থাকেন। তো লভ্যাংশ কোনগুলো? লভ্যাংশ আমরা বলছিলাম ডিভিডেন্ড, তারপর বলছিলাম বোনাস শেয়ার, তারপর বলছিলাম রাইট শেয়ার, প্রিফারেন্স শেয়ার। এগুলো হলো লভ্যাংশ যিনি শেয়ার হোল্ডার এগুলো পেয়ে থাকেন। কিন্তু বন্ড হোল্ডার যিনি বা ঋণপত্রের মালিক যিনি, উনি পেয়ে থাকেন নির্দিষ্ট পরিমাণ সুদ বা নির্দিষ্ট হারে সুদ। বন্ড হোল্ডার সুদ পেয়ে থাকেন। তিন নম্বর পার্থক্য হলো শেয়ার হোল্ডারগণ শেয়ার হোল্ডার লাভ লস এগুলো বহন করেন, কিন্তু বন্ড হোল্ডারগণ বহন করেন না। কি বহন করেন না? লাভ লস বহন করেন না, বরং ওনার নির্দিষ্ট কোম্পানির যাই অবস্থা হোক না কেন নির্দিষ্ট হারে তারা সুদ পেয়ে থাকেন। তেমনিভাবে আমরা যদি আরো বলি সেগুলো হলো পরিচালনা পরিষদ নির্বাচনে, কোম্পানির পরিচালনা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারে কারা? শেয়ার হোল্ডারগণ। কিন্তু ওনারা অংশ নিতে পারে না। আবার পরিচালনা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেন শেয়ার হোল্ডারগণ। ভোটাধিকার রয়েছে। এদের ভোটাধিকার নেই। এছাড়াও আরো কিছু পার্থক্য রয়েছে, তোমরা বই থেকে সেগুলো দেখে নেবে। তো এছাড়া আমরা তাহলে আজকের ক্লাসে আমরা যা জানলাম সেটি হলো অর্থায়নের উৎস, অর্থায়নের প্রকারভেদ, অর্থায়নের উৎস হিসেবে শেয়ার মার্কেট, অর্থায়নের উৎস হিসেবে বন্ড মার্কেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনলাইন ক্লাস তোমরা উপভোগ করবে এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে যাদের কাছে আমার নাম্বার রয়েছে প্রয়োজনে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট বক্সে লিখে রাখতে পারো। তো আমরা আমাদের যদি তোমরা এখান থেকে কিছুটা উপকার পাও তাহলে আমরা আমাদের যে চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই চেষ্টা কিছুটা হলেও সার্থক হবে বলে মনে করি। তো তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো এই কামনা করি। বিশেষ করে যারা, আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে স্যাররা এই ক্লাস নেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাসের অর্থনীতি বিষয়ের লেকচারের কার্যক্রম আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।